দেশভাগেরও আগে তিনি চলে আসেন তার জন্মভূমি ছেড়ে তার ধাত্রীভূমিতে, বরিশাল ছেড়ে কলকাতায়। এরপর বয়ে যায় দীর্ঘ ৩৫-৪০ বছর। তিনি আর দেখতে পান না তার জন্মভূমির মুখ। সমাজে প্রতিষ্ঠিত হন, সাথে আসেন স্ত্রী উর্মিলা। এরপর ১৯৮১ সাল নাগাদ শ্রী সত্যেন্দ্রনাথ ঘোষ ফিরে যেতে পারেন বরিশালে। প্রথম দেখা হবে তার জন্মভূমির সাথে সস্ত্রীক। এতদিন বয়ে গেছে মাঝখানে, তবু মনে হয় কই কিছুই তো যায়নি, কিছুই তো বদলায়নি। এই তো সেদিনের কথা। তিনি ঢাকা থেকে রওনা দেন নদীপথে স্টিমারে করে বরিশালের উদ্দেশ্যে। বুড়িগঙ্গা, তারপর অন্যান্য নদীপথ বেয়ে কীর্তনখোলা নদী। সেখানে তেমনই শোঁ শোঁ শব্দ হয় নারকেল গাছগুলির। মনে পড়ে যায় কত শৈশবের স্মৃতি। স্টিমার যখন জাহাজ ঘাটে ভেড়ে তখন রাত ২:৩০। এত আঁধারে স্পষ্ট হয় না বরিশাল শহর। ভোরের অপেক্ষা আকুল আগ্রহে একসময় কাক ডাকা ভোর হয়। তিনি নেমে আসেন জাহাজ থেকে, প্রথম স্পর্শ করেন বরিশালের মাটি এত বছর বাদে। কোনো মতে দৌড়ে হোটেলে পৌঁছেই জিনিসপত্র রেখে ছুট মঙ্গলা ভবনের দিকে, তার জন্মভিটে। ডান দিকে জেলখানাকে রেখে লাইন রোড ধরে সোজাই গিয়ে সামনে সদর রোড। সেখান থেকে বাঁক নিলেই তেমনই দাঁড়িয়ে আছে সেই বিশাল গাছখানি, তার গোড়ায় শীতলা মূর্তি। তাকে পিছে ফেলে একটু এগোলেই সামনে ভোলাগিরি আশ্রম, যেখানে স্বয়ং ভোলানন্দ গিরি মহারাজের কাছে দীক্ষিত হয়েছিলেন তাঁর স্বর্গত পিতা। তাকে পিছে ফেলে এগোলে সামনে খাল। ওই তো উর্মিলা, ওই দেখো, ওই যে সাঁকো, ওকে আমরা বলতাম চার। শহুরে কলকাতার মেয়ে উর্মিলার কাছে এ সবই অপরিচিত। বিস্ফারিত নয়নে চেয়ে থাকেন। এরপর খাল ধরে আরেকটু এগোলেই ওই তো মঙ্গলা ভবন। জানো উর্মিলা, এই জায়গায় ছিল আমার দাদুর আস্তাবল। আর মঙ্গলা ভবনও দূর থেকে দেখে মনে হচ্ছে খুব একটা পাল্টায়নি তো। না, পাল্টেছে। সামনে এসছে বিশাল লোহার গেট, আর যে ফলকে লেখা ছিল মঙ্গলা ভবন তা উঠে গেছে। এখন সেটি সরকারি ল্যাবরেটরি। তার নাম হয়েছে অ্যাপেক্স ল্যাবরেটরিজ লিমিটেড। ভেতরে কোথায় জানি উবে গেছে দাদুর সৌধটি। নেই হবিষ্যির ঘর, নতুন সিঁড়ি উঠেছে এখানে, নতুন ঘর তৈরি হয়েছে ওখানে। তবু মঙ্গলা ভবন আজও দাঁড়িয়ে আছে তেমনই মনের গভীরে। সে মঙ্গলা ভবনকে স্পষ্ট দেখতে পাচ্ছেন সত্যেনবাবু আজকে এই পরিবর্তিত বাড়িটির মধ্যে। কেন বলছি আপনাদের কাছে আজ এ গল্প? কারণ আজকে যখন চুলে পাক ধরেছে, যখন জীবন স্থির হয়ে আসছে ধীরে ধীরে, কমছে উচ্চাকাঙ্ক্ষা, তখন কেবলমাত্র ফিরে দেখা, পিছু টান, ফিরে তাকানোই বড় হয়ে উঠছে ধীরে ধীরে। ঠিক যেমন সত্যেনবাবুর কাছে হয়ে উঠেছিল বরিশাল, আমাদের সবার কাছেই তেমন অতীতটা আরও বেশি প্রিয় হয়ে উঠছে। মনে হয় বারবার ফিরে যাই সেই টানে, ফিরে যাই সেই শিকড়ে, ফিরে দেখি সেই হারিয়ে যাওয়া মানুষগুলোকে, ফিরে দেখি সেই জায়গা, গাছপালা, ইট কাঠ পাথর, যারা সবাই নিঃশ্বাস নিচ্ছে আজও আমার মনের গভীরে। লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিসে আমার পিছনে যে আলমারিটি আপনারা সবসময় দেখতে পান, সেই আলমারিটি সেই সত্যেন্দ্রনাথ ঘোষের পরিবারের। যে বাসনপত্র দেখেন আপনারা, সেগুলির অনেকগুলি তাঁর পারিবারিক বাসন। তিনি আর কেউ নন। ক্যামেরার ওপাশে যে থাকে আমার বন্ধু অমিত, তার নিজের জ্যাঠামশাই। তাকে আমি নিজের চোখে দেখেছি অনেক দিন, এবং তিনি ফিরে গিয়েছিলেন বরিশালের টানে। আজকে যে রান্নাটি রাঁধব, সেই রান্নাটি সেই বরিশালের। আজকে রান্না করব বরিশালি পটল। চলুন শিখি। সম্পূর্ণ নিরামিষ এবং অত্যন্ত সুস্বাদু এই বরিশালি পটল রান্নার জন্য প্রথমে পটল ছাড়িয়ে নিন শির বার করে।
তারপর তা লম্বা ফালি করে আধখানা করে কাটুন। এরপর নুন হলুদ দিয়ে সর্ষের তেলে নরম করে ভেজে তুলুন সেই পটল। শুধু মনে রাখবেন, বেশি শক্ত করে ভাজলে কিন্তু রান্নাটিতে একদম স্বাদ হবে না। পটল নরম হয়ে এসছে। এবার এই পটল তুলে রেখে যে অবশিষ্ট তেল আছে তাতে যোগ করুন আর অল্প তেল। সেই তেল গরম হলে তাতে দিন কালো জিরে ফোড়ন, সাথে দেবেন কাঁচা লঙ্কা বাটা নিজস্ব রুচি অনুযায়ী। যখন সুন্দর গন্ধ বেরোবে তখন যোগ করুন একে একে বেশ কয়েকটি উপকরণ। ফোড়নের সুগন্ধ বেরিয়েছে। এবার এতে যোগ করুন 1 চা চামচ পরিমাণ হলুদ এবং অল্প জল। মশলা ভাজা হয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার এতে যোগ করুন 1 কাপ পরিমাণ নারকেল কোড়া এবং নিজের স্বাদ অনুযায়ী কাঁচা অথবা পাকা লঙ্কা। বরিশাল নদী নালা জলপথে ভরা সবুজে সবুজ এক জায়গা। সেখানে নারকেল গাছ এবং পেয়ারা গাছ প্রচুর পরিমাণে পাওয়া যায়। বরিশালের রান্নায় তাই বেশিরভাগ সময় নারকেলের ব্যবহার খুব আছে। এই রান্নাও তার ব্যতিক্রম নয়। নারকেল কোড়া দিয়ে ততক্ষণ ভাজুন যতক্ষণ না নারকেল ভালো করে ভাজা হয়ে আবার তেল ছাড়ছে। তারপর এতে যোগ করব পোস্ত, সর্ষে বাটা এবং সাথে স্বাদ অনুযায়ী নুন। মনে রাখবেন, এই রান্নায় যতখানি পোস্ত তার অর্ধেক সর্ষের ব্যবহার। আমি এখানে দেব 3 চামচ পোস্ত বাটা এবং 1.5 চামচ সর্ষে বাটা। অল্পক্ষণ কষিয়ে নিয়ে এবার যোগ করুন আগে থেকে ভেজে রাখা পটল। ভালো করে মিশিয়ে নিয়ে আঁচ কমিয়ে আনুন। এইবার যোগ করুন 1 থেকে 1.5 কাপ পরিমাণ জল এবং আরেকবার রান্নাটি মিশিয়ে নিয়ে ঢাকা দিন কড়াইতে। এইবার ঢাকা দিয়ে রান্নাটি হতে দিন পরবর্তী মিনিট 4-5। এই পর্যায়ে যতক্ষণ রান্নাটি হচ্ছে আপনাদের কাছে অনুরোধ রাখবো, কেমন লাগছে আজকের পর্বটি এবং আমাদের চ্যানেলের অন্যান্য পর্ব দয়া করে আমাদের কমেন্টে লিখে পাঠাবেন। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, খুব আনন্দ পাবো। যদি মনে করেন যে আমাদের চ্যানেলের সব রান্নার নোটিফিকেশন প্রথম পৌঁছবে আপনার কাছে, তাহলে দয়া করে বেল আইকনটি টিপে দিতে ভুলবেন না। আর হ্যাঁ, এইসব অতি পুরানো রান্না যদি মনে করেন বেঁচে থাকুক, ঐতিহ্যের অংশ হয়ে থাকুক এবং ঘরে ঘরে ছড়িয়ে পড়ুক, তাহলে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। যদি আমাদের যোগাযোগ করতে চান, আমাদের যোগাযোগের নম্বর 6291834357। আরেকবার বলি, কলকাতার নাম্বার, হোয়াটসঅ্যাপ অথবা ফোনে যোগাযোগ করতে পারেন 6291834357 এই নম্বরে। মিনিট 4 মাথায় ঢাকা খুলুন। দেখবেন ঝোল অনেকখানি শুকিয়ে গিয়েছে। এবার এতে যোগ করুন চিনি। আমি দেব 1.5 টেবিল চামচ পরিমাণ। রান্নাটি মিশিয়ে নিয়ে এবার শেষ করুন ওপর থেকে কাঁচা তেল ছড়িয়ে।
এই রান্না পরিবেশন করবেন গরম ভাতের সাথে।